सहस्राक्षाय नमः ओम सहस्राक्षाय नमः ओम सहस्रपादे। বারাণসী, যেটা আমাদের বাঙালিদের কাছে বেনারস নামে পরিচিত। ভারতের সবথেকে প্রাচীন শহর বলা হয় এই বেনারসকে। আবার কেউ বা বলেন মন্দিরের শহর, যেখানে তুলসীদাস রামায়ণ লিখেছিলেন এই গঙ্গার ঘাটের পাশে বসে। পরে সেই নাম দেওয়া হয় তুলসীদাস ঘাট। 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ হলো এই বেনারস, যেখানে বিরাজ করেন গোটা বিশ্বনাথ। আর এই বেনারসেই আছে দিবারাত্রি জ্বলতে থাকা মণিকর্ণিকা ঘাটের শ্মশান। এখানে ছোট বড় মিলিয়ে আছে মোট 88টি ঘাট, আর প্রত্যেকটি ঘাটের আছে ভিন্ন ভিন্ন ইতিহাস। আমার বারাণসী ভ্রমণের প্রথম ও দ্বিতীয় পর্বে ছিল কুচবিহার থেকে বারাণসী কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত খরচ, হোটেল ভাড়া, হোটেলের নাম, ঠিকানা, এবং বারাণসী থেকে অযোধ্যা কিভাবে যাবেন সমস্তটাই। হ্যালো, তপাস ক্রিয়েশন থেকে আমি তপা। আজকের ব্লগে কিন্তু থাকছে, আজকে আমার তৃতীয় পর্ব। তো সেখানে দেখবেন আপনারা বারাণসী সাইট সিন। এই বারাণসী সাইট সিন কীভাবে দেখবেন, কত খরচা, কি কি দেখবেন, সমস্তটাই থাকবে আজকের ব্লগে। বেনারসে আর কি কি আছে, তো এগুলো দেখার জন্য আপনাকে কিন্তু একদিন সারাদিন সময় দিতে হবে। আপনারা গাড়ি ভাড়া করে মোটামুটি 2500 থেকে 3000 টাকা পড়ে যাবে গাড়ি ভাড়া। তো আমরা মোটামুটি মোট 9 জন যেহেতু গেছিলাম, তো আমাদের একটা 10 সিটের গাড়ি আমরা রিজার্ভ করেছিলাম। তো আমাদের সারাদিন ঘুরিয়ে সমস্ত সাইট সিন ঘুরিয়ে নিয়ে আসতে সময় লেগেছে প্রায় 7টা থেকে 7:30টার মধ্যে পৌঁছে গেছি আমরা আমাদের হোটেলে। আমরা মোটামুটি সকাল 9টার সময় বেরিয়ে যাই। তো সকালবেলা সেরকম কিছুই খাওয়া দাওয়া করিনি, তো টুকটাক গাড়িতেই মুড়ি বিস্কুট হাবিজাবি খেয়ে তারপর আমরা বেরোই আর কি। তো প্রথম আমরা যেখানে আমাদের বেনারসের দর্শনীয় স্থান যেখানে আমরা প্রথম পৌঁছাই, এটা হলো সর্বদয়া মন্দির। এই মন্দিরটা খুব বেশি পুরনো নয়, মোটামুটি বেশ কিছুদিন আগে এই মন্দিরটা এখানে স্থাপিত হয়েছে এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী এসে এই মন্দিরটা স্থাপনা করে গেছেন। ভীষণ সুন্দরভাবে কিন্তু এই মন্দিরটা সাজানো হয়েছে এবং ভীষণ সুন্দর দেখতে এই মন্দিরটা। আপনারা এখন দেখছেন সর্বদয়া মন্দির। এটা হচ্ছে মন্দিরের ভেতরের অংশটা। আপনারা এখন দেখছেন সর্বদয়া মন্দির। ভীষণ সুন্দরভাবে কারুকার্য করা কিন্তু এই মন্দির। তো মন্দির থেকে বেরিয়ে এসে সবার প্রথমে আমরা একটু সকালে খাবার খেয়ে নিলাম, ভারী খাবার খেয়ে নিয়েছি কারণ সারাদিনের ব্যাপার থাকবে। তাই সকালবেলা সবাই মিলে আমরা ভাত খেয়ে নিয়েছি। আর বেনারসে কিন্তু ভেজটাই বেশি প্রেফার করা হয়, তার জন্য আমরা এখানে ভেজ আইটেমই পেয়েছি এবং ভেজটাই খেয়েছি। খাবারের মান মোটামুটি ভালোই ছিল। যদি ভিড় থেকে দূরে যেতে চান বা শান্তি চান, তাহলে অবশ্যই ঘুরে আসতে হবে সারনাথ। বারাণসী থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এই গুরুত্বপূর্ণ বৌদ্ধ তীর্থস্থানটি। আমরা দুর্গাপুজোর সময় দুর্গাপুজোর পরে গেছিলাম আর কি, ওই ভ্যাকেশনটাতে। তো ওই সময়টাতে এখানে প্রচন্ড রোদ ছিল, খুব গরম লাগছিল সেদিন। আপনারা এখন দেখছেন সারনাথ মন্দির। আর বৌদ্ধ ধর্মের উন্মেষ কিন্তু এই সারনাথেই। এই সারনাথের পাশেই রয়েছে ধর্মরাজিকা স্তূপ। তো এখানে যাওয়ার জন্য আলাদা করে টিকিট কেটে নিয়ে ঢুকতে হয়। আমরা এখন পৌঁছে গেছি ধর্মরাজিকা স্তূপে। অনেকেই বলেন এই সারনাথ না ঘুরলে নাকি বারাণসী ভ্রমণ সম্পূর্ণই হয় না। আর এখানে যে স্তূপটা দেখতে পাচ্ছেন, এটির উচ্চতা হচ্ছে 46 মিটার আর ব্যাস 28 মিটার। এই স্তূপটি গড়ে ওঠে আষাঢ়ী পূর্ণিমায় বৌদ্ধ যেখানে তার 5 শিষ্যকে প্রথম পাঠ দেন।
আমরা এখন যাচ্ছি বিশ্বনাথ মন্দির দর্শন করতে। এটা বেনারসের বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে এই মন্দিরটা যেতে হয়, মানে বিশ্ববিদ্যালয়ের রাস্তার মধ্য দিয়ে এই মন্দিরটা প্রবেশ করতে হয়। তো বিড়লা পরিবার এই মন্দির নির্মাণের কাজ হাতে নেয়, তো এর জন্য এই মন্দিরের নাম বিড়লা মন্দিরও রয়েছে। তো এই মন্দিরের আরেকটা নাম যেটা, সেটা হচ্ছে বিশ্বনাথ মন্দির। আপনারা এখন দেখছেন বিড়লা মন্দির। গঙ্গা নদী এবং ঘাটের দুরন্ত ভিউ পেতে হলে মোগল ঘরানার তৈরি এই দুর্গটি সম্ভবত সেরা জায়গা। 1750-এর দশকে রাজা বলবৎ সিং এই দুর্গ নির্মাণ করেন। বেলে পাথরের এই বিশাল স্থাপত্য এখনও বেশ আকর্ষণীয়, যদিও বাইরে থেকে বেশ জরাজীর্ণ চেহারাও ধরা পড়বে। তবে দশেরার সময় সুন্দর করে সাজানো হয় এই ফোর্ট। বিশেষত রামলীলা বড় করে অনুষ্ঠিত হয় এখানে। দুর্গে যেতে হলে সকাল সকাল ঘাট থেকে নৌকা করে কিন্তু গঙ্গাবক্ষে ভ্রমণ করে এসে পৌঁছতে পারেন এই স্থাপত্যে। এখন আপনারা দেখছেন রামনগর দুর্গ। গঙ্গার পাড়ে এই দুর্গ অবস্থিত। এই দুর্গটিতে একটি মিউজিয়াম রয়েছে। আপনারা ভেতরে ঢুকে অবশ্যই মিউজিয়ামটি ঘুরে দেখবেন। এই দুর্গটি বারাণসী থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে কিন্তু প্রবেশ মূল্য রয়েছে, টিকিট কেটে প্রবেশ করতে হয়। মিউজিয়ামের মধ্যে অসাধারণ সুন্দর সুন্দর জিনিস রয়েছে, যেমন রাজার ব্যবহৃত 4 চাকার গাড়ি, পালকি, নানা রকম বস্ত্র, এছাড়া অন্যান্য জিনিস। মিউজিয়াম থেকে বেরিয়ে একটা গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তা রয়েছে। এই রাস্তাটা দিয়ে একবারে পৌঁছে যাবেন গঙ্গার পাড়ে। আর আমরা এমন একটা সুন্দর সময়ে গঙ্গার পাড়ে এসেছিলাম, একদম ঠিক সূর্যাস্ত যাবার সময়। এরপরে আমরা পৌঁছে যাই সংকটমোচন মন্দিরে। মন্দিরের সামনে এরকম ফুল নিয়ে বসেছে প্রচুর লোকজন। এখানে ভক্তরা ফুল প্রসাদ নিয়ে মন্দিরে প্রবেশ করতে পারেন। মন্দিরের বাইরে অনেকটা স্পেস রয়েছে, অনেকটা দূর হেঁটে মন্দিরের মধ্যে যেতে হয়। তো মন্দিরের বাইরেই আমাদের এখানে ফোন নিয়ে নেওয়া হয়েছে। তো মন্দিরের ভেতরে আর কোনো অংশ আমি কোনো ছবি তুলতে পারিনি। এরপর আমরা একটু সন্ধ্যার জন্য, টিফিনের জন্য একটু চা, বিস্কিট ফিস্কিট এই সমস্ত খাই। খেয়ে তারপরে এখানে কাছে আরেকটা মন্দির এখানে রয়েছে, সেই মন্দির একটু দর্শন করে আমরা চলে আসি আমাদের শেষ দর্শনীয় স্থান দুর্গা মন্দির। এটি বারাণসী দশসমেত ঘাট থেকে 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত। দুর্গা মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে যাওয়া যায়, কিন্তু ছবি তোলা নিষেধ। তো যার জন্য দুর্গা মন্দিরের ভেতরের অংশ আমি ছবি তুলতে পারিনি। আপনারা এখন দেখছেন দুর্গা মন্দির। এটা হচ্ছে বাইরের অংশের ছবি। বারাণসীতে এই দুর্গা মন্দির নির্মাণ করেছিলেন নাটোরের বাঙালি হিন্দু রানী ভবানী। বারাণসী ভ্রমণের প্রথম দিন আমাদের সারাদিন এই সাইট সিইং করেই কেটে যায়। তো লাস্ট দর্শনীয় স্থান দুর্গা মন্দির। এটা হচ্ছে যখন দুর্গা মন্দির থেকে আমরা বেরোই সেই সময় একটু ভিডিও করেছিলাম। তো এখন আমরা সমস্ত কিছু ঘুরে আমরা হোটেলে চলে আসি। হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি সন্ধ্যায় চারপাশটা ঘুরে দেখার জন্য। আর বারাণসীর স্ট্রিট ফুড ভীষণভাবে বিখ্যাত। তো এখানে চাট তো কোনোভাবেই মিস করা যায় না। তো চাট কিন্তু বারাণসীতে আসলে অবশ্যই খাবেন, ভীষণই ভালো এখানকার চাট খেতে। আর এখানে আরেকটা বিশেষত্ব কী বলুন তো, এখানে কিন্তু মাটির ভাঁড়ে চাট দেওয়া হয়। নর্মালি আমরা মাটির ভাঁড়ে চা খাই, এখানে কিন্তু মাটির ভাঁড়ে চাটও দেওয়া হয়। এবং চাটটা কিন্তু ভীষণই ভালো খেতে। তো আপনারা অবশ্যই বারাণসী আসলে পরে চাট
কিন্তু আমাদের হোটেলের পাশেই একটা ঘাট রয়েছে এবং এখানে তো অনেক ঘাট, তো এখানে যে ঘাটটা রয়েছে তো খুব একটা ফেমাস নয়, কিন্তু বিকেলবেলার দিকে এখানেও কিন্তু সন্ধ্যের দিকে আরতি হয়। বেশ ছোটোখাটোই ঘাট এটা। এরপরে আমরা রাতে ডিনার করে, একবারে ডিনার শেষ করে আমরা হোটেলে ফিরে আসি। আর বারাণসীতে কিন্তু বেশিরভাগ হোটেলে কিন্তু নিরামিষটাই বেশি চলে, মানে ভেজ আইটেমটাই বেশি চলে। চিকেনও পাওয়া যায় কিন্তু নিরামিষটাই বেশি চলে। কিন্তু প্রথম দিন আমরা বাঙালি হোটেল খুঁজে পাইনি, কিন্তু আমাদের হোটেলের পাশেই বাঙালি হোটেল ছিল একটা, তো সেটা আমরা পরের দিন খুঁজে পেয়েছি। তো মোটামুটি খাবারের মান ছিল মোটামুটি। এবার আমরা খাওয়া দাওয়া করে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে। আমরা যেই হোটেলে স্টে করেছিলাম যমুনা হোটেল, আমার হোটেলের রিভিউ আমি শেয়ার করেছি আমার আগের ব্লগে, তো আপনারা যদি চান তাহলে আমি ডেফিনেটলি এখানেও আমার হোটেলের নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু সেই হোটেল বুক করতে পারবেন। যদিও আমি এটা হাইলি রেকমেন্ড করছি না হোটেলটা, কিন্তু বারাণসীতে কিন্তু হোটেলের চার্জ প্রচুর থাকে, তো সেজন্য হোটেলটা আমি খারাপ নয়, চলে যাবে আর কি মোটামুটি। তো আজকে ব্লগ এই পর্যন্তই রইল। আগামীতে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই তপাস ক্রিয়েশনের সাথে জুড়ে থাকবেন।